হ্যালো গাইজ। তো বলো সবাই, কেমন চলছে প্রিপারেশন? কেমন চলছে তোমাদের ম্যাথসের প্রিপারেশন আমার ক্লাস দেখার পরে? তো আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে আমার ক্লাস বুঝতে পারছো এবং অনেক কিছু জিনিস শিখতে পারছো। তো চলো আজকের টপিকে চলে আসি। আজকের মেন টপিক, আমরা জিওমেট্রির আগের একটি ক্লাস দেখেছি যেখানে আমরা ফেজ 12 এক্সামে আসা সমস্ত জিওমেট্রি কোশ্চেনের সলভ দেখেছি। তো আজকে আমি তোমাদের রিকোয়েস্টের জন্যই আবার জিওমেট্রির একটি ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা সিএইচএসএল টিয়ার 1 2024-এ আসা সমস্ত সেট থেকে যত জিওমেট্রির ওপর কোশ্চেন এসছে সমস্ত প্রশ্নের সলভ দেখব। যেহেতু এখানে নাম্বার অফ প্রশ্ন অনেক বেশি, তাই আমরা পুরো ক্লাসটাকে 3টে পার্টে ভাগ করব। 30টি করে কোশ্চেন প্রত্যেকটি সেটে দেখব। ওকে, তো আজকের ক্লাসে চলে আসি প্রথম প্রশ্নে। বলা হয়েছে, গিভেন দ্যাট দ্য পেরিমিটার্স অফ টু সিমিলার ট্রায়াঙ্গেলস এবিসি অ্যান্ড ডিএফ আর 24 সেন্টিমিটার অ্যান্ড 9 সেন্টিমিটার। তাহলে দুটি সিমিলার ট্রায়াঙ্গেল দেওয়া হয়েছে। কী কী ট্রায়াঙ্গেলের নাম? না, এবিসি একটি ট্রায়াঙ্গেল এবং ডিএফ অপর একটি ট্রায়াঙ্গেল। এবার এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার বলে দেওয়া হয়েছে, তো আমরা সিমিলার সাইন জানি। আর এদের পেরিমিটার রেশিও কী বলা হয়েছে? পেরিমিটার বলা হয়েছে 24 এবং 9। তাহলে পেরিমিটার রেশিও পেয়ে যাবো আমরা। পেরিমিটার রেশিও কত পাবো? না 24:9। 3 দিয়ে কাটাকুটি করলে 3 8 24, 3 3 9, তাহলে 8:3 হবে এদের পেরিমিটার রেশিও। আর আমরা জানি ফর সিমিলার ট্রায়াঙ্গেল খুব ভালো করে মাথায় রাখবো এটি, ফর সিমিলার ট্রায়াঙ্গেলস সাইড রেশিও যা হবে, করসপন্ডিং সাইড রেশিও যা হবে সেটাই হবে তাদের পেরিমিটার রেশিও। করসপন্ডিং সাইড রেশিও যা হবে তাদের পেরিমিটার রেশিও কী হবে? তাই হবে। তাদের পেরিমিটার রেশিও কী হবে? না তাই হবে। তো এই পয়েন্টটি আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। তো পেরিমিটার রেশিও দেওয়া হয়েছে 8:3, তার মানে সাইড রেশিও কত হবে? 8:3। ওকে, এবার কি বলা হয়েছে প্রশ্নে? না, ডি সাইডের লেন্থ বলা হয়েছে 3 সেন্টিমিটার। আচ্ছা, নির্ণয় করতে হবে কি না, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য এরিয়া অফ এবিসি অ্যান্ড ডিইএফ। এবিসি ট্রায়াঙ্গেল এবং ডিইএফ ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও নির্ণয় করতে হবে। তো আমরা জানি যদি সাইডের রেশিও আমার দেওয়া থাকে সিমিলার ট্রায়াঙ্গেলের, তাহলে এরিয়ার রেশিও হবে, রেশিও অফ এরিয়া কী হবে? রেশিও অফ এরিয়া হবে রেশিও অফ সাইড এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে যা হবে সাইডের রেশিও, তাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলেই আমরা কী পেয়ে যাব? এরিয়ার রেশিও। আর আমরা জানি যে সাইডের রেশিও যা সেটাই হচ্ছে পেরিমিটার রেশিও। তাহলে পেরিমিটার রেশিও পেয়েছি 8:3, তার মানে সাইড রেশিও হবে 8:3, তার মানে এরিয়া রেশিও কী হবে? 8² 3²। তার মানে 8² কত হবে? 64, 3² 9, তাহলে 64:9 অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। তাই ডি 3 সেন্টিমিটার, এই যে স্টেটমেন্টটি বলা হয়েছে এটি সুপারফ্লুয়াস, এটির প্রশ্নে কোনো প্রয়োজনই নেই আমার আনসার করার জন্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলা হয়েছে, PQ is the diameter of circle with center O. If the tangent at R meets PQ produced at A and RPQ is equal to 27 degree, then measure of RQP is. দেখো, PQ হচ্ছে ডায়ামিটার, সার্কেল আগে অঙ্কন করে ফেলি। তাহলে এই হচ্ছে সার্কেল, যা সেন্টার ধরলাম হচ্ছে ও। বলা হয়েছে PQ is a diameter, তাহলে PQ আগে ড্র করে নাও। তাহলে এই হচ্ছে তোমার PQ ডায়ামিটার। দ্য ট্যানজেন্ট অ্যাট আর মিটস PQ প্রডিউসড অ্যাট এ। তাহলে কাকে প্রডিউসড করা হলো? PQ প্রডিউস করা হলো, মানে কিউয়ের দিকে প্রডিউস হবে, এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? তাহলে PQ প্রডিউস করা হলো এবং সেটা কাকে মিট করলো? না, ট্যানজেন্ট অ্যাট আর, তার মানে আর পয়েন্টে একটি ট্যানজেন্ট ড্র করা হয়েছে। সেটা কি করেছে? PQ প্রডিউসডকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে? অ্যাট এ। তাহলে এ পয়েন্টে ইন্টারসেক্ট করেছে বা মিট করেছে। ইফ আর PQ 27 ডিগ্রি, আর PQ এর ভ্যালু বলা হয়েছে কত? 27 ডিগ্রি। ভেরি গুড। আর কি বলা হলো? দ্য মেজার অফ RQP, RQP এর ভ্যালু নির্ণয় করতে হবে। RQP মানে এই কোণটির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। বলো কী করে বার করবে? দেখো, তোমরা সবাই জানো যে ডায়ামিটার সবসময় কি করে না, পুরো সার্কেলকে সমান দুভাগে ভাগ করে। তার মানে বলতে পারি যে এই পার্টটির এরিয়া যা, এই পার্টটিরও এরিয়া তাই। এবং হাফ সার্কেল, তার মানে কি দুটো হাফ সার্কেল তৈরি হয়েছে,
আর হাফ সার্কেলের ওপর যে কোনো কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। তার মানে আমি বলতে পারি পি আর কিউ ইজ ইকাল টু কি, 90 ডিগ্রি। তাহলে পি আর কিউ যদি 90 ডিগ্রি হয় তাহলে আর কিউপির ভ্যালু কত হবে না, আমরা দেখতে পাচ্ছি পি আর কিউ ট্রায়াঙ্গেল একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার আর কোণ 90 ডিগ্রি, পি কোণ 27, তাহলে কিউ কোণের ভ্যালু বের করতে হবে। তোমরা বলবে 90 মাইনাস 27 হয়ে যাবে, 90 মাইনাস 27 ডিগ্রি হয়ে যাবে কিউ কোণের ভ্যালু। আর 90 মাইনাস 27 মানে 63 ডিগ্রি হয়ে যাবে কিউ কোণের ভ্যালু। তার মানে আর কিউ পি কোণের ভ্যালু হবে 63 ডিগ্রি, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তার মানে এখানে এই ট্যানজেন্ট যে ড্র করা হয়েছে আর পয়েন্টে তার কোনো দরকারই পড়ল না। তার মানে ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের কী হচ্ছে না, যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে সেই স্টেটমেন্টের কোনো প্রয়োজনই হচ্ছে না, বেসিক নলেজ থেকে আমাদের প্রশ্ন সলভ হয়ে যাচ্ছে। তো এরকমই স্ট্যান্ডার্ডের প্রশ্ন তোমরা কিন্তু সিজিএলেও দেখতে পাবে। তাই যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমাদের টাইম কম লাগবে পরীক্ষার প্রশ্ন সলভ করতে। চলে যাই নেক্সট প্রশ্নে। In a triangle ABC, two medians AD and B intersect at G at right angles. খুব ভালো কথা, একটি ট্রায়াঙ্গেল বলা হয়েছে এবিসি, তাহলে একটি এবিসি ট্রায়াঙ্গেল ড্র করে নাও আগে। তাহলে এই হলো তোমার এবিসি ট্রায়াঙ্গেল। এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে কী হয়েছে, টু মিডিয়ান এডি অ্যান্ড বিই। তাহলে এডি একটি মিডিয়ান ড্র করা হয়েছে আর বি অপর একটি মিডিয়ান ড্র করা হলো, বি অপর একটি মিডিয়ান ড্র করা হলো। আচ্ছা, বলা হলো না তারা ইন্টারসেক্ট করেছে জি পয়েন্টে, এরা ইন্টারসেক্ট করলো জি পয়েন্টে কত ডিগ্রি অ্যাঙ্গেলে না 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। ওকে, ইফ এডি ইজ ইকাল টু হচ্ছে কত না 18 সেন্টিমিটার, এডির লেন্থ বলা হয়েছে 18, বি হচ্ছে 12, বি হচ্ছে 12, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ বিডি, তাহলে বিডির লেন্থ নির্ণয় করতে হবে। দেখো এই কোণটি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তার মানে এই ট্রায়াঙ্গেলটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অবভিয়াসলি, তাই তো। আমাকে এডির লেন্থ বলা হয়েছে, এডির লেন্থ কত বলা হয়েছে না 18 সেন্টিমিটার। তাহলে এডির লেন্থ যদি আমার জানা থাকে তাহলে কি আমি জিডির লেন্থ বার করতে পারবো? অবশ্যই বার করতে পারবো। আমরা কি জানি না জিডি সমান কী হবে না 1/3 অফ এডি, 1/3 অফ এডি। কী করে তোমরা সবাই জানো যে এডি যদি মিডিয়ান হয় এবং জি পয়েন্টে এই দুটি মিডিয়ান ইন্টারসেক্ট করে তাহলে জি পয়েন্টটাকে আমরা কী বলবো না জি পয়েন্টটাকে আমি বলবো সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড। তার মানে অবভিয়াসলি সি পয়েন্ট থেকে অপোজিট সাইডের মিড পয়েন্ট পর্যন্ত যে স্ট্রেট লাইন ড্র করা হবে সেটা অবশ্যই জি পয়েন্ট দিয়ে পাস করবে, এটা আমাদের প্রুফ করাই আছে, ঠিক আছে। এবার দেখো তাহলে যদি জি সেন্ট্রয়েড হয় তাহলে এজি ইস টু জিডি কত হবে না এজি ইস টু জিডি হবে, এজি ইস টু জিডি হবে কত না 2:1। কারণ কী করে সেন্ট্রয়েড সবসময় মিডিয়ানকে 2:1 অনুপাতে ডিভাইড করে, এবং সেইখান থেকে আমরা বলতে পারি যে জিডির ভ্যালু কত হবে 1/3 অফ এডি, 1/3 অফ এডি। এডির লেন্থ বলা হয়েছে 18, তার মানে জিডির ভ্যালু কত হবে না 6 সেন্টিমিটার। ওকে, এবার দেখো সিমিলারলি বির লেন্থ আমাদের বি 12 বলা হয়েছে, আমাকে বিজি নির্ণয় করতে হবে, কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোনটা না বিজিডি। তাহলে বিজির লেন্থ সিমিলারলি আমরা বলতে পারি যে বিজির লেন্থ হবে 2/3 অফ বি, 2/3 অফ বি। আর বির লেন্থ আমার বলা হয়েছে কত 12, আর 2/3 অফ বি মানে হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এবার দেখো এই ট্রায়াঙ্গেলটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিজির লেন্থ বলা হলো 8, জিডির লেন্থ বলা হলো 6, নির্ণয় করতে হবে বিডির লেন্থ। তাহলে 6, 8 আর 10 হয় একটি কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে সাইড, মানে 6, 8 আর 10 একটি কী করে একটি ট্রিপলেট তৈরি করে। তার মানে 6 স্কোয়ার ইজ ইকাল টু 8 স্কোয়ার ইজ ইকাল টু 10 স্কোয়ার হয়। তার মানে অবভিয়াসলি বিডির লেন্থ কত হবে 10 সেন্টিমিটার, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। চলে যাই নেক্সট প্রশ্নে। ইন এ সার্কেল এবিসিডি ইজ এ সাইক্লিক কোয়াড্রিলেটারাল, খুব ভালো কথা, ইন হুইচ এ ইজ ড্রন প্যারালাল টু সিডি অ্যান্ড বি এ প্রডিউস টু এফ, খুব ভালো কথা। তাহলে আগে একটি সার্কেল আমি ড্র করে নিই, সার্কেল ড্র করে নিলাম। এই সার্কেলের মধ্যে কী বলা হয়েছে এবিসিডি একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল। ওকে, তাহলে এবিসিডি একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল আমি ড্র করে নিলাম, যেরকম খুশি তুমি করতে পারো, কোনো ব্যাপার না। তাহলে এবিসিডি হয়ে গেল আমার একটি সাইক্লিক কোয়াড্রিলেটারাল। এবার কী বলা হলো না ইন হুইচ এই ইজ ড্রন প্যারালাল টু সিডি, খুব ভালো কথা। তাহলে এই ড্র করা হচ্ছে প্যারালাল টু সিডি, তাহলে এই ড্র করা হচ্ছে প্যারালাল টু সিডি, মানে আমার ছবিটা ঠিকঠাক হয়নি, আমাকে ছবিটাকে ঠিকঠাক করে বানাতে হবে। দেখো কী করে বানায়। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে ইন এ সার্কেল এবিসিডি ইজ এ সাইক্লিক কোয়াড্রিলেটারাল। তাহলে প্রথমেই আমি একটা সার্কেল ড্র করে নিই। তাহলে এই হচ্ছে তোমার সার্কেল, এবং এই সার্কেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি এবিসিডি ড্র করা হয়েছে একটি সাইক্লিক কোয়াড্রিলেটারাল। তাহলে দেখো সাইক্লিক কোয়াড্রিলেটারাল নাম কী আছে না এবিসিডি। আচ্ছা, তাহলে এবিসিডি সাইক্লিক কোয়াড্রিলেটারাল আগে ড্র করে নেওয়া যাক। তাহলে এই হলো তোমার এবিসিডি
সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল কাকে বলে? যদি একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দুই সার্কেলের পরিধি বা পরিসীমার ওপর অবস্থিত হয় বা সার্কামফারেন্সের ওপর অবস্থিত হয়, তখন সেই চতুর্ভুজকে আমরা কী বলে থাকি? না সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। আর সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের মেন প্রপার্টিস কী আছে? না অপোজিট অ্যাঙ্গেলের সাম হবে 180। তার মানে এ কোণের সঙ্গে সি কোণের যোগফল 180 আর বি কোণের সঙ্গে ডি কোণের যোগফল হচ্ছে 180, তাই তো? এই হচ্ছে আমার সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের মেন বিষয়বস্তু। এবার দেখো আর কি বলতে পারি? না যদি এই বি এ সাইডকে আমি প্রডিউস করি তাহলে একটি এক্সটেরিয়র অ্যাঙ্গেল তৈরি হবে। এবার বলো যদি এই অ্যাঙ্গেলটি থিটা হয়, মানে ডি এ বি বা এ অ্যাঙ্গেলে যদি থিটা হয়, তাহলে সি অ্যাঙ্গেলে আমি বলবো কত? 180 মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা। কারণ কি? এই দুটি অ্যাঙ্গেলের যোগফল কত? 180। সিমিলারলি দেখো আমি দেখতে পাচ্ছি আমি বি একে প্রডিউস করেছি, তাই জন্য একটি এক্সটেরিয়র অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তাহলে আমরা জানি যে একটি স্ট্রেট লাইন কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে? না 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এই এ পয়েন্টে দুটি কোণ তৈরি হয়েছে, একটি হচ্ছে থিটা কোণ এবং অপর কোণটির ভ্যালু তাহলে কত হবে? না 180 ডিগ্রি মাইনাস থিটা। কারণ কি? এই পুরো অ্যাঙ্গেলটির ভ্যালু কত? না 180 ডিগ্রি। তাহলে দেখো এই ডি এ, ধরো এই পয়েন্টের নাম দিলাম আমি এফ, এর ডি এ এফ যে কোণটি তৈরি হয়েছে, এর ডি এ এফ কোণটি ভ্যালুও 180 মাইনাস থিটা এবং সি কোণের ভ্যালুও 180 মাইনাস থিটা। তাহলে আমি বলবো সি কোণ ইজিক্যাল টু কোণ না ডি এ এফ কোণ। তাহলে সেরকম চারটি শীর্ষবিন্দুতেই যদি আমি এরকমভাবে এক্সট্রা অ্যাঙ্গেল ড্র করি, যেমন আমি বি একে প্রডিউস করলাম, যদি আমি এ বিকে প্রডিউস করি এদিকে, তাহলে দেখো এখানেও একটি এক্সট্রিয়ার অ্যাঙ্গেল তৈরি হবে। তাহলে কোন পয়েন্টে তৈরি হয়েছে? না বি পয়েন্টে। তাহলে বি পয়েন্টে যে ইন্ট্রিয়ার অ্যাঙ্গেল, তার অপোজিট অ্যাঙ্গেলের কে আছে? ডি। তাহলে ডি কোণের সঙ্গে আবার এই কোণ সমান হয়ে যাবে। তাহলে সেই সব শীর্ষবিন্দুতে এরকম এক্সট্রিয়ার অ্যাঙ্গেল ড্র করলে আমরা কি করব? না অপোজিট ইন্ট্রিয়ার অ্যাঙ্গেলের সঙ্গে সেটাকে সমান করে দেবো। তাহলে এটাও আরেকটি ইম্পর্টেন্ট প্রপার্টিস যেটি এই প্রশ্নতে কাজে লাগবে। তাহলে চলে আসি ডাইরেক্ট প্রশ্নে। এবার দেখো প্রশ্নে কী বলা হয়েছে। এবার প্রশ্নে বলা হয়েছে না ইন হুইচ এ ইজ ড্রন প্যারালাল টু সিডি। আচ্ছা, তার মানে এ পয়েন্টে একটি স্ট্রেট লাইন ড্র করা হয়েছে যেটি হচ্ছে এই এবং যেটা সিডির সঙ্গে প্যারালাল। এবার আমাকে বলো তো যে এই আমি কোন দিকে ড্র করব? এই দিকে? যদি এই দিকে ড্র করি তাহলে আমি বলতে পারি যে এটি এই এবং এটি সিডির সঙ্গে প্যারালালভাবেই আমি ড্র করেছি। কিন্তু না, এটি কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ আমি এইর সঙ্গে সিডিকে প্যারালাল করতে হবে। তাহলে এই আমি কোন দিকে ড্র করছি? এই সাইড, মানে হচ্ছে ডিরেকশান কোন দিকে? এইর না এদিকে। তাহলে সিডির ডিরেকশানকেও সেম দিকে হতে হবে, কিন্তু সিডির ডিরেকশান অপোজিট দিকে আছে। তার মানে এই যে চিত্রটি আমি ড্র করেছি এটা সম্পূর্ণ ভুল। এটা কিন্তু পরীক্ষার সময় খুব মাথায় রাখতে হবে তোমাদের। তাহলে এবার দেখো আমি অ্যাকচুয়াল বা কারেক্ট ফিগারটি কীরকম হবে। বলেছে এই প্যারালাল সিডি, তার মানে এ পয়েন্টে আমাকে এমন একটি স্ট্রেট লাইন ড্র করতে হবে যেটি সিডির সঙ্গে প্যারালাল। তাহলে এই হচ্ছে তোমার এই স্ট্রেট লাইন, এটি তোমার হচ্ছে এই স্ট্রেট লাইন যেটা সিডির সঙ্গে প্যারালাল। তাহলে এবার দেখো এইর অভিমুখ এবং সিডির অভিমুখ একদম সেম দিকে আছে। এই প্যারালাল সিডি এবং এডি তাহলে কী বলবো? এডিকে তাহলে কী বলবো? না ট্রান্সভার্সাল বা ছেদক বা ভেদক। তাহলে আমরা বলতে পারি না ডি কোণ মানে হচ্ছে এডিসি কোণ ইজিক্যাল টু হচ্ছে ডিএই কোণ। কারণ এরা কী ধরনের অ্যাঙ্গেল? এরা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। তাহলে যদি এরা সমান হয় তাহলে আমি দেখতে পাচ্ছি। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে যে এবিসি কোণের ভ্যালু হচ্ছে 85। আচ্ছা, এবিসি কোণের মানে বি কোণের ভ্যালু বলা হয়েছে 85। এবার তোমরা আমাকে বলো যে যদি বি কোণ 85 হয় তাহলে ডি কোণের ভ্যালু কত হবে? তুমি বলে দাও 180 মাইনাস 85, আর 180 মাইনাস 85 করলে কত হবে? না 95। তার মানে ডি কোণের ভ্যালু কত হয়ে গেল? না 95 ডিগ্রি হয়ে গেল। তাহলে যদি ডি কোণের ভ্যালু 95 হয় তাহলে ডি এ ই কোণের ভ্যালু কত হবে? ডি এ ই কোণের ভ্যালু কত হবে? আমরা একটু আগেই দেখেছি যে ডি এ ই আর এডিসি কোণ হচ্ছে সমান। তার মানে ডি কোণের সঙ্গে সমান হবে কোন কোণ? না ডি এ ই কোণ। তাহলে ডি এ ই কোণের ভ্যালুও হবে 95 ডিগ্রি। এটুকু আমাদের জানা হয়ে গেল। এবার বলা হয়েছে যে বিএ ইজ প্রডিউস টু এফ। আচ্ছা, তাহলে বিএ কোন সাইডটি? বি একে প্রডিউস করা হয়েছে, তার মানে কোন দিকে প্রডিউস করা হয়েছে? ঠিক এইদিকে, যেদিকে আমি অ্যারো সাইন দিয়েছি। তাহলে দেখো বি একে প্রডিউস করা হলো। তাহলে বি একে প্রডিউস করা হলো কত অবধি? না এফ অবধি। খুব ভালো কথা। এবার বলা হলো না এফ
এ ই কোণ হচ্ছে 24 ডিগ্রি, তার মানে এফ এ ই কোণ কোন কোণটি, এফ এ ই কোণ মানে এই কোণটির ভ্যালু হচ্ছে কত না 24 ডিগ্রি, এই কোণটির ভ্যালু কত না 24 ডিগ্রি। তাহলে এফ এ ই কোণ যদি 24 ডিগ্রি হয়, আমাকে নির্ণয় করতে হবে কোন কোণটির ভ্যালু না বিসিডি অ্যাঙ্গেল, বিসিডি অ্যাঙ্গেল এই কোণটির ভ্যালু নির্ণয় করতে হবে। আর এই কোণটির ভ্যালু কার সঙ্গে সমান, আমি একটু আগেই প্রপার্টিজে বলেছি যে বিসিডি কোণের ভ্যালু কার সঙ্গে সমান হবে না এক্সটেরিয়ার ডিএবি এর সঙ্গে, এক্সটেরিয়ার ডিএবি এর সঙ্গে। তাহলে এক্সটেরিয়ার ডিএবি মানে কত ডিগ্রি কোণ না ডিএএফ কোণ, তাই তো। তাহলে আমি কি বললাম না আমায় নির্ণয় করতে হবে কোন অ্যাঙ্গেলের ভ্যালু না বিসিডি কোণ, আর বিসিডি কোণ ইজিক্যাল টু কোন কোণটি হবে না এক্সটেরিয়ার, এক্সটেরিয়ার অফ অ্যাঙ্গেল ডিএবি। আর ডিএবি কোণের এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কি না অ্যাঙ্গেল ডিএএফ। আর ডিএফ অ্যাঙ্গেল ইজিক্যাল টু কী লিখবো আমি না অ্যাঙ্গেল ডিএই প্লাস অ্যাঙ্গেল ইএএফ বা এফএই, হোয়াট এভার ইউ ওয়ান্ট। দেখো এখানে এফএই আছে, আমি এফএই লিখব। তাহলে ডিএই এর ভ্যালু কত 95 আর এফএই এর ভ্যালু কত 24। তাহলে 95 প্লাস 24 কত হবে 119। অপশান বি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তাহলে প্রশ্নটির মধ্যে কিন্তু অনেক কিছু জানার আছে, ঠিক আছে। আমি তোমাদের অনেক কিছু ইনফরমেশান দিলাম। প্রশ্নটির যদি আমি অ্যাকচুয়াল মিনিং বুঝতে পারি এবং যদি আমার ফিগার ঠিকঠাক ড্র আউট হয়, তাহলে প্রশ্নটির সমাধান করতে বেশি সময় লাগার কথা নয়, হার্ডলি 30 সেকেন্ড লাগা উচিত, ঠিক আছে। কিন্তু তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে এই প্রপার্টিসগুলো, যে প্রপার্টিসগুলো আমি তোমাদের বললাম, এই প্রপার্টিসগুলো না জানলে এই প্রশ্নটির সমাধান করতে কিন্তু একটু প্রবলেম হবে। চলে যাই নেক্সট প্রশ্নে। বলছে টু সার্কেলস টাচ ইচ আদার অ্যাট এ পয়েন্ট ও। খুব ভালো কথা, মানে দুটি সার্কেল কী করেছে না একটি পয়েন্টে টাচ করেছে, ইন্টারসেক্ট পয়েন্টে কিন্তু টাচ করেছে, খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এটি একটি সার্কেল আর এটি একটি সার্কেল। তাহলে এই দুটো সার্কেল একটি পয়েন্টে টাচ করেছে, এই পয়েন্টটি নাম আমি দিলাম ও পয়েন্ট। প্রশ্নে বলা হয়েছে টু সার্কেল টাচ ইচ আদার অ্যাট এ পয়েন্ট ও। তাহলে দুটি সার্কেল একটি পয়েন্টে টাচ করেছে। তাহলে আগে দুটি সার্কেল আমরা ড্র করে ফেলি। তাহলে এই একটি সার্কেল এবং এই একটি সার্কেল। তাহলে এই দুটি সার্কেল একটি পয়েন্টে টাচ করেছে, এই পয়েন্টে হচ্ছে ও। আর কি বলা হয়েছে না এবি ইজ এ সিম্পল কমন ট্যানজেন্ট, এবি হচ্ছে একটা ট্যানজেন্ট। আচ্ছা, তাহলে সিম্পল কমন ট্যানজেন্ট মানে হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। সিম্পল কমন ট্যানজেন্ট এবং ডাইরেক্ট কমন ট্যানজেন্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাহলে এটি হচ্ছে কী ধরনের ট্যানজেন্ট না সিম্পল কমন ট্যানজেন্ট অথবা ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। এবার তোমাদের যেটা জানতে হবে সেটি হচ্ছে যে দেখো এখানে বলা হয়েছে দুটি সার্কেল একটি পয়েন্টে টাচ করেছে, এর মানে কি, এর মানে হচ্ছে এই দুটি সার্কেলের রেডিয়াস যা, এই দুটি সার্কেলের সেন্টারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে তাই। দেখো যদি আমরা পি পয়েন্টকে নিয়ে নিই বড়ো সার্কেলটির সেন্টার এবং কিউ পয়েন্টকে ধরি এই ছোটো সার্কেলটির সেন্টার, তাহলে পি থেকে ও অবধি যে স্ট্রেট লাইন সেটা হচ্ছে কি না বড়ো সার্কেলের রেডিয়াস, যেটাকে আমরা R1 দিয়ে ডিনোট করছি। আর ও পয়েন্ট থেকে কিউ অবধি যে স্ট্রেট লাইনে ড্র করবো সেটি হচ্ছে ছোটো সার্কেলের রেডিয়াস, যেটাকে আমরা R2 দিয়ে ডিনোট করছি। তাহলে এই R1 প্লাস R2 ইজিক্যাল টু পি প্লাস কিউ, তাই তো। তাহলে পি কিউ এর লেন্থ কী হবে, পি কিউ এর লেন্থ হবে R1 প্লাস R2। এবার দেখো আমাকে নির্ণয় করতে হবে কি না এই যে ডাইরেক্ট কমন ট্যানজেন্টটি সেটি এ পয়েন্টে বড় সার্কেলকে টাচ করেছে আর বি পয়েন্টে ছোটো সার্কেলকে টাচ করেছে। আমাকে এ বি এর লেন্থ নির্ণয় করতে হবে, মানে ডাইরেক্ট কমন ট্যানজেন্টের লেন্থ নির্ণয় করতে হবে। এবার ডাইরেক্ট কমন ট্যানজেন্ট এ বি এর লেন্থ নির্ণয় করার ফর্মুলা আমি জানি, আর যেহেতু এখানে দুটো সার্কেল একটা পয়েন্ট টাচ করেছে তাই আমি ডাইরেক্ট এ বি এর লেন্থ বলতে পারি যে এ বি এর লেন্থ হবে √R1 ইন্টু R2। কিন্তু সেটি এলো কোথা থেকে সেটা কিন্তু জানা খুবই দরকার, সেটা কিন্তু জানা তোমাদের খুবই দরকার। দেখো আমরা কি জানি হোয়াট ইজ দ্য হাউ উই ক্যান ডিফাইন দ্য লেন্থ অফ ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। ডাইরেক্ট কমন ট্যানজেন্টের লেন্থ নির্ণয় করার ফর্মুলা কী আমরা সবাই জানি যে ডাইরেক্ট কমন ট্যানজেন্টের লেন্থ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্টকে আমরা ডিসিডি দিয়ে ডিনোট করছি ইজিক্যাল টু √ওভার অফ কী বলবো এদের সেন্টারের মধ্যে ডিস্টেন্সের হোল স্কোয়ার, তার মানে সেন্টারের ডিস্টেন্স কি পি কিউ, তাহলে পি কিউবের হোল স্কোয়ার মাইনাস
এদের রেডিয়াসের ডিফারেন্সের হোল স্কোয়ার। তাহলে রেডিয়াসের ডিফারেন্স কী হবে না R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমার ডাইরেক্ট কমন ট্যানজেন্টের লেন্থের ফর্মুলা। তাহলে এবার দেখো পিকিউ এর হোল স্কোয়ার, পিকিউ মানে আমি কী লিখেছি না R1 প্লাস R2, পিকিউ মানে কী লিখেছি R1 প্লাস R2। তাহলে পিকিউ এর জায়গায় আমরা কী লিখতে পারি না R1 প্লাস R2 এর হোল স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার, যেরকম লেখা আছে অ্যাজ ইট ইজ লিখে দাও। তাহলে এবার দেখো আলটিমেট আমার এখানে যে ফর্মুলাটি দেখতে পাচ্ছি, রুটের ভেতরে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাই তো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আর এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি না 4 রুট এ বি, তার মানে 4 রুট R1 ইন্টু R2। আর এই 4কে রুট ওভার করলে কত হবে না 2 হবে। তাহলে 2 বাইরে বেরিয়ে আমরা কি লিখব 2 ইন্টু রুট R1 ইন্টু R2। তাহলে এটাই হচ্ছে আমার ডাইরেক্ট ফর্মুলা, যে যদি দুটি সার্কেল একে অপরকে টাচ করে যায় তাহলে তাদের ডাইরেক্ট কমন ট্যানজেন্টের লেন্থ হবে 2 ইন্টু রুট ওভার R1 ইন্টু R2। তাহলে R1 R2-র ভ্যালু বলা হয়েছে 9 এবং 4। তাহলে আমার ডাইরেক্ট আনসার বেরিয়ে আসবে 2 ইন্টু 9 ইন্টু 4 করলে 36, 36-এর রুট করলে 6, তাহলে 6 ইন্টু 2 12 হয়ে যাবে আমার ডাইরেক্ট কমন ট্যানজেন্ট বা সিম্পল কমন ট্যানজেন্টের লেন্থ বা এবির লেন্থ, তাই তো। তার মানে অপশান সি হয়ে গেল আমার কারেক্ট আনসার। তাহলে বোঝা গেল, তাই যখন কোনো ফর্মুলা আমরা মাথায় রাখবো তখন তার রুট তার বেস কিন্তু খুব ভালো করে জানবো, না হলে কিন্তু সেই জিনিসটা কিন্তু বেশি দিন আমার মাথায় স্টে করবে না, ঠিক আছে। তাই আমি ডাইরেক্ট কমন ট্যানজেন্টের লেন্থের ফর্মুলা জানা থাকলেই আমি এই যে 2 ইন্টু রুট ওভার R1 ইন্টু R2 নির্ণয় করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। তো আশা করি তোমাদের সবার বোঝা গেছে। চলে যাই নেক্সট প্রশ্নে। দেখো কোশ্চেন নাম্বার 6 আমরা উপস্থিত হয়েছি, এবং কোশ্চেন নাম্বার 6 যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটির মধ্যে যে কনসেপ্ট লুকিয়ে আছে সেই কনসেপ্টটি একবার বুঝে গেলে আর তোমরা জীবনেও ভুলবে না। দেখো প্রশ্নে বলা হয়েছে দুটি সার্কেল যাদের রেডিয়াস 7 ইউনিট করে, তারা কি হয়েছে না একে অপরকে ইন্টারসেক্ট করেছে এমনভাবে যাতে এদের কমন কর্ডের লেন্থও 7 ইউনিটই হয়। ওকে, তার মানে কমন কর্ড কাকে বলবো না, যদি আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে আমি চিত্রটি আগেই ড্র করে রেখেছি, যে দুটি সার্কেল পরস্পরকে এ পয়েন্ট এবং বি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে। এবং এর ফলে এই দুটো সার্কেলের এ পয়েন্ট এবং বি পয়েন্টকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে এই এবি হয়ে যাবে এদের কমন কর্ড। এবিকে আমরা কি বলবো না এবিকে আমরা বলবো কমন কর্ড। ওকে, কমন কর্ড বা সাধারণ জ্যা। এবার এই কমন কর্ডটির লেন্থও বলা হয়েছে কত না 7 ইউনিট। 7 ইউনিট হচ্ছে লেন্থ, 7 ইউনিট হয়ে যাবে লেন্থ। এবার কি বলা হয়েছে না হোয়াট ইজ দ্য কমন এরিয়া ইন স্কোয়ার ইউনিট অফ দ্য ইন্টারসেকশন। তাহলে এই দুটি সার্কেল যাদের রেডিয়াস সেম, দুটি সার্কেল এবিতে ইন্টারসেক্ট করার ফলে যে কমন পোর্শন তৈরি হয়েছে, তাহলে কমন পোর্শন কোন পোর্শনটা, এ দেখো আমি এবি কর্ড ড্র করার পরে, এবি কমন কর্ড ড্র করার পরে আমি একদিকে দেখো ইয়েলো কালারের দিয়ে একটি সেট দিয়েছি, তাহলে এই পোর্শনটি, এবং দেখো এই ব্ল্যাক কালারের যে বাকি সেটটা আছে, এই দুটো সেটের এরিয়ার টোটাল এরিয়াই হচ্ছে এই পুরো কমন এরিয়ার রিজিয়ন, ঠিক আছে। আর মনে রাখতে হবে যে ইয়েলো কালারের যে পোর্শনটা সেট দিয়েছি আর ব্ল্যাক কালারের যে পোর্শনটি আছে, এই দুটো পোর্শনের এরিয়া কিন্তু সেম। তাহলে যে কোনো একটার এরিয়া বার করলে তার সঙ্গে 2 গুণ করলেই আমি পেয়ে যাব যে পুরো পোর্শনটার এরিয়া। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ দাদা একদম ক্লিয়ার। এবার দেখো আমি শুধু প্রথম সার্কেলটাকে দেখব, সেকেন্ড সার্কেলটাকে আমার দেখার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। একে আমি পিকচার থেকে আউট করে দিলাম, ঠিক আছে। এবার দেখো প্রশ্ন একদম জল ভাত ইজি হয়ে গেল। তোমরা সবাই আশা করি সেক্টর অফ সার্কেলের কনসেপ্ট এতক্ষণে আমার ক্লাস দেখার পরে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সেক্টর অফ সার্কেল বা কি না পিজার একটা টুকরো, তাই তো। এবং সেটা কি করে পাই না, যদি আমরা এই যে এ আর বি পয়েন্ট দেখতে পাচ্ছি, এ আর বি এই টোটাল লেন্থটিকে আমরা কি বলবো না এটা হচ্ছে আর্ক, এবং এ বি আর্কের এ এবং বি পয়েন্টের সঙ্গে এই প্রথম সার্কেলটির সেন্টার ধরলাম ও, তাহলে ও এ এবং ও বি যদি অ্যাড করে দিই তাহলে এই যে পুরো রিজিয়নটা তৈরি হয়, এই পুরো রিজিয়নটাকে আমরা বলে থাকি সেক্টর। কি বলে থাকি? সেক্টর।
এবং দেখো এ বি আমি দেখেছি 7 ইউনিট, আর ও বি দুজনেরই লেন্থ হচ্ছে 7 ইউনিট করে, কারণ রেডিয়াস বলা হয়েছে 7 ইউনিট। তাহলে ও এ বি যে ট্রায়াঙ্গেলটি তৈরি হয়েছে, ট্রায়াঙ্গেল ও এ বি, এই ট্রায়াঙ্গেল ও এ বি কী ধরনের ট্রায়াঙ্গেল? না একটি সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাই তো? সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, বলবে একদম ঠিক। তার মানে এ ও বি এই যে কোণটি তৈরি হয়েছে, এই কোণটির ভ্যালু কত? এই কোণটির ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত করে হয়? 60 ডিগ্রি করে হয়। তার মানে আমি বলতে পারি যে এবি আর্কটি সেন্টারে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। এবি আর্কটি সেন্টারে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে এখান থেকেই আমি পেয়ে যাব এই যে ও এ বি সেক্টরটির এরিয়া পেয়ে যাব। কারণ কি? ও এ বি সেক্টরের এরিয়ার ফর্মুলা কি? সেক্টরের এরিয়ার ফর্মুলা কি? না এরিয়া অফ সেক্টর ইজ ইকাল টু পাই আর স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার জানি আমরা কি? না একটি সার্কেলের পুরো এরিয়া। তার মধ্যে আমি এই জাস্ট থিটা পোর্শন মানে 60 ডিগ্রি পোর্শন যে এরিয়া তৈরি করেছে তার ভ্যালু আমি জানতে চাই। পাই আর স্কোয়ার হচ্ছে পুরো 360 ডিগ্রির এরিয়া। তাহলে 60 ডিগ্রির ভ্যালু কত হবে? না 360 ডিগ্রির এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে 60 ডিগ্রির ভ্যালু কত হবে? না এর 1/6, তার মানে পাই আর স্কোয়ার বাই 6 লিখলেই আমি পেয়ে যাব এই সেক্টরটির এরিয়া। আর অ্যাকচুয়াল ফর্মুলা কি? আমি বারবার কিন্তু তোমাদের এই জিনিস বলবো না, একবারই কিন্তু করতে হবে। পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি, পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি হচ্ছে আমার সেক্টরের এরিয়ার ফর্মুলা। থিটার ভ্যালু কত দেওয়া আছে? 60 ডিগ্রি। তাই পাই আর স্কোয়ার 60/360, তার মানে পাই আর স্কোয়ার বাই 6। এভাবেই আমরা পাই আর স্কোয়ার বাই 6 ডাইরেক্ট লিখতে পারি। কনসেপ্ট কি? পুরো 360 ডিগ্রি ঘুরলে আমি পাই আর স্কোয়ার এরিয়া পাই, তার মধ্যে আমি 60 ডিগ্রি ঘুরছি। তাহলে 60 ডিগ্রি 360 ডিগ্রির কত অংশ? না 6/1 তার মানে এরিয়াটি কী হবে? না পুরো পাই আর স্কোয়ারের 6/1 হবে। তার মানে পাই আর স্কোয়ার বাই 6 হয়ে যাবে এই সেক্টরটির এরিয়া। ডাইরেক্ট আমি বলতে পারি। এখানে আমি দেখতে পাচ্ছি যে আর এর ভ্যালু বলা হয়েছে 7। তাহলে আমি সেক্টরের পুরো এরিয়া কত বলবো? না পাই ইন্টু 7 স্কোয়ার বাই 6, পাই ইন্টু 7 স্কোয়ার বাই 6 বা 49 পাই বাই 6ও বলতে পারি। ওকে, তাহলে পাই আর স্কোয়ার 6/পাই ইন্টু 7 স্কোয়ার বাই 6 হয়ে যাবে এই পুরো সেক্টরটির এরিয়া। তাহলে আমার নির্ণয় করতে হবে কোনটুকু অংশের এরিয়া? না ফার্স্ট আমি শুধু এই ইয়েলো কালারের শেডেড পোর্শনটির এরিয়া নির্ণয় করব। ইয়েলো কালারের শেডেড পোর্শনটি খুব ভালো করে বুঝবে। তাহলে ইয়েলো কালারের শেডেড পোর্শনের এরিয়া কী করে বার করব? না যদি পুরো সেক্টরের এরিয়া থেকে আমি এই সমবাহু ত্রিভুজটির এরিয়া বাদ দিয়ে দিই, পুরো সেক্টরের এরিয়া থেকে এই সমবাহু ত্রিভুজটির এরিয়া বাদ দিয়ে দিই, তাহলেই পেয়ে যাব আমি এই ইয়েলো শেডেড পোর্শনের এরিয়া। তাহলে দেখো পুরো সেক্টরের এরিয়া পাই আর স্কোয়ার বাই 6, আর সমবাহু ত্রিভুজের এরিয়ার ফর্মুলা আমরা কী জানি? না √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তার মানে 7 স্কোয়ার, তাই তো? তাহলে √3/4 7 স্কোয়ার হবে সমবাহু ত্রিভুজটির এরিয়া। তাহলে আমরা পাই ইন্টু 7 স্কোয়ার বাই 6 থেকে যদি আমি √3/4 ইন্টু 7 স্কোয়ার বাদ দিয়ে দিই, মানে সাবস্ট্র্যাক্ট করে দিই, তাহলেই আমি পেয়ে যাব এই শেডেড পোর্শন মানে এটা ইয়েলো কালারের শেড আছে সেই শেডেড পোর্শনটির এরিয়া। তাহলে এর ভ্যালু কত হবে? দেখো আমি এখান থেকে 7 স্কোয়ার কমন নিতে পারি। 7 স্কোয়ার কমন নিলে কত পড়ে থাকবে? 7 স্কোয়ার কমন নিলে আমার পড়ে থাকবে পাই বাই 6। 7 স্কোয়ারকে বাইরে বের করে দাও। 7 স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে পাই বাই 6 মাইনাস √3/4। তাহলে এই 7 স্কোয়ার ইন্টু পাই বাই 6 মাইনাস √3/4 হয়ে যাবে আলটিমেট কোন পোর্শনটির এরিয়া? না শুধু ইয়েলো কালারের শেডেড পোর্শনটির এরিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমার নির্ণয় করতে হবে পুরো জায়গাটির এরিয়া, পুরো জায়গাটির। তাই আমি বাকি অংশটাকে অন্য শেড একটু দিদি, তোমরা ব্ল্যাক কালার বললে বুঝতে নাও পারো। তাহলে বাকি পোর্শন মানে হচ্ছে এই পোর্শনটি। তাহলে আমরা কি বলেছি? না ইয়েলো কালারের শেডেড পোর্শনটির এরিয়া আর এই পিঙ্ক কালারের শেডেড পোর্শনটির এরিয়া হচ্ছে ইকুয়াল। তার মানে জাস্ট একে 2 দিয়ে গুণ করলেই আমি পেয়ে যাব এই পুরো পোর্শনটির এরিয়া, যেটা আমরা পিঙ্ক কালার এবং ইয়েলো কালারের দুটো সেট দিয়েছি। তাহলে আলটিমেট 2 ইন্টু 7 স্কোয়ার মানে 7 স্কোয়ার মানে আমরা কত বলবো? না 49 ইন্টু 2 মানে 98 ইন্টু পাই বাই 6 মাইনাস √3/4 হয়ে যাবে আলটিমেট আমার আনসার। ঠিক আছে, তাহলে খুব ভালো করে মনে রাখবো, এটাই দেখবে তোমরা অপশানে আছে এই আনসারটি, এবং খুবই দারুণ একটি প্রশ্ন এবং তার সমাধানও আমি খুব দারুণভাবে তোমাদের বোঝালাম। আশা করি তোমরা কখনো এটি ভুলবে না।
কোশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে গিভেন ইজ এ সার্কেল উইথ সেন্টার অ্যাট সি। তার মানে তোমাকে একটি সার্কেল বলা হয়েছে এখানে। চিত্র দেখো, চিত্রে একটি সার্কেল দেখতে পাচ্ছি আমরা, এবং এই সার্কেলের মধ্যে তিনটি পয়েন্ট, সার্কেলের উপরে বা সার্কামফারেন্সের উপর তিনটি পয়েন্ট দেওয়া হয়েছে এ, বি এবং ডি। আর এই সার্কেলটির সেন্টার হচ্ছে সি। আর সেন্টারে যে কোণ তৈরি হয়েছে সেটি হচ্ছে বিসিডি, এবং বিসিডির ভ্যালু বলা হয়েছে 126 ডিগ্রি। তাহলে আমরা সবাই জানি যে বিসিডি ইজ ইকাল টু কী হবে, না বিসিডি ইজ ইকাল টু হবে 2 অফ অ্যাঙ্গেল বিএডি। তার মানে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল অ্যাট সেন্টার ইজ ইকাল টু 2 ইন্টু অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স। ওকে, তার মানে সেম চাপের উপর বা সেম আর্কের ওপর, বিডি আর্কের ওপর অ্যাঙ্গেল অ্যাট সেন্টার কত, না 126 ডিগ্রি বা বিসিডি অ্যাঙ্গেল। আর সেম আর্ক বিডির ওপর অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স কত, না বিইডি। অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স কোনটি, না বিএডি কোণ। তাহলে বিসিডি কোণের ভ্যালু কত হবে, না 2 ইন্টু বিএডি। তাহলে এখানে বিসিডি কোণের ভ্যালু বলা হয়েছে 126, তাহলে বিএডি কোণের ভ্যালু কত হবে, না 126/2, দ্যাট ইজ 63 ডিগ্রি। তাহলে বিএডি কোণের ভ্যালু পেয়ে গেলাম কত, না 63 ডিগ্রি। আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু, না এবিসি কোণের ভ্যালু। এবিসি মানে এই কোণটির ভ্যালু। তাহলে আমি তোমায় বলবো যে দাদা এবিসি কোণের ভ্যালু কী হবে, এবিসি কোণের ভ্যালু হবে 63 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি হয়ে যাবে অ্যাঙ্গেল এবিসি এর ভ্যালু। তাহলে এবার তুমি বলবে দাদা হলো কী করে, আপনি এরমভাবে এক লাইনে কী করে বলে দিলেন। তার জন্য তোমায় এটা জানতে হবে, সেটি হচ্ছে খুব ভালো করে লক্ষ্য করো। আমি যদি এই কাজটি এখানে করি, আমি যদি এ পয়েন্টের সঙ্গে সি পয়েন্ট অ্যাড করে দিই, আমি যদি এ পয়েন্টের সঙ্গে সি পয়েন্ট অ্যাড করে দিই, তাহলে তুমি বলবে এসিও হয়ে যাবে কি সার্কেলটির রেডিয়াস। তাহলে এসিও রেডিয়াস, আবার দেখতে পাচ্ছি সিডিও রেডিয়াস। তার মানে কি অ্যাঙ্গেল এ ডিসি কোণ, তার মানে এই অ্যাঙ্গেলটি আর অ্যাঙ্গেল সি এ ডি বা ডিএসি কোণ সমান হবে, তাই তো। তাহলে যেহেতু এই দুটো সাইড ইকুয়াল, তাদের অপোজিট কোণও ইকুয়াল হবে। তাহলে এই কোণটি 33 ডিগ্রি বললে আমি বলতে পারবো যে এই কোণটির ভ্যালু 33 ডিগ্রি। বলবে হ্যাঁ দাদা একদম ঠিক। আর আমি 126 ডিগ্রি দেখেছি অ্যাঙ্গেল অ্যাট সেন্টারে বা বিসিডির ভ্যালু, আর পুরো বিএডির ভ্যালু দেখেছি কত, না 63 ডিগ্রি। তাহলে যদি 63 ডিগ্রি আমার ভ্যালু হয় বিএডি এর, এবং তার মধ্যে সিএডি যদি 33 ডিগ্রি হয়, তার মানে এই কোণটির ভ্যালু কত হবে, না এই কোণটির ভ্যালু হবে 63 মাইনাস 33, দ্যাট ইজ 30 ডিগ্রি। কিন্তু আমাকে এই কোণটি চাইনি, আমায় চেয়েছে কোনটি, না এ সিবি অথবা এ বি সি। আমাকে চেয়েছে কোনটি, না এ বি সি কোণ বা সিবিএ কোণ। ওকে, তাহলে আমরা আবার বলতে পারি যে এসি ইজ ইকাল টু বিসি, তাই তো, কারণ বিসিও রেডিয়াস। তাহলে যদি এসি ইজ ইকাল টু বিসি হয়, তাহলে আমি বলতে পারি না বিএসি কোণের সঙ্গে আমি এ বি সি কোণকে সমান বলে দিতে পারি। আর যেহেতু এই দুটি কোণ সমান, আর তার মধ্যে আমি বিএসি কোণের ভ্যালু 30 ডিগ্রি দেখে ফেলেছি, তার মানে এই কোণটির ভ্যালু কত হবে, 30 ডিগ্রি হবে। তাহলে এর পরের বার থেকে, নেক্সট টাইম থেকে এই প্রশ্নটি এলে তোমরা ডাইরেক্ট আনসার লিখতে পারবে যে 126 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট সেন্টারের ভ্যালু, তাহলে অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স হবে 126/2, তার মানে 63 ডিগ্রি। আর এই কোণটির ভ্যালু 33 বলা হয়েছে, তার মানে 63 থেকে 33 বিয়োগ করলেই আমি বলতে পারবো এই বি কোণের ভ্যালু কত, না 30 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 8-এ। আচ্ছা, এখানে নাম্বারিংয়ের একটু প্রবলেম হয়েছে। আমরা আগের প্রশ্নটি করে 7 নাম্বার দিয়েছিলাম, তো এই প্রশ্নটি দুবার 7 হয়ে গেছে, এটা 8 নম্বর প্রশ্ন হবে। তো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডায়াগোনালস অফ এ ট্র্যাপেজিয়াম এবিসিডি উইথ এবি প্যারালাল ডিসি ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট দ্য পয়েন্ট ও। ওকে, তাহলে একটি আগে আমি কী করব, না ট্র্যাপেজিয়াম অঙ্কন করে নেব। তাহলে এই হচ্ছে আমার ট্র্যাপেজিয়াম এবিসিডি, যেখানে বলা হয়েছে এবি প্যারালাল ডিসি, এবি লাইনটি এবং ডিসি লাইনটি প্যারালাল। বলা হয়েছে এদের ডায়াগোনাল দুটি, তার মানে এসি একটি ডায়াগোনাল এবং বিডি একটি ডায়াগোনাল, এরা পরস্পরকে ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। খুব ভালো কথা। বলা হয়েছে এবি স্ট্রেট লাইনটির লেন্থ হয়েছে 2.5 সিডি, তাই তো, মানে এবি আর সিডির মধ্যে রিলেশন বলা হয়েছে। কি বলা হয়েছে, না এবি ইজ ইকাল টু 2.5 সিডি, তার মানে এবি সিডি এর 2.5 গুণ, এটা আমরা বলতে পারি। এবার কি দেখো,
না আলটিমেট আমাকে কী নির্ণয় করতে হবে, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এওবি টু দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল সিওডি। তাহলে এওবি ট্রায়াঙ্গেল মানে এই ট্রায়াঙ্গেলটি এবং সিওডি ট্রায়াঙ্গেলের এরিয়ার মধ্যে রেশিও কী সেটি আমায় নির্ণয় করতে হবে। আমি ডাইরেক্ট এই প্রশ্নের আনসার বলতে পারি, ডাইরেক্ট। আমি দেখো এখানে দেখতে পাচ্ছি যে এবি আর সিডি এর রেশিও, এবি বাই সিডি এর রেশিও বলতে পারবো না। এবি বাই সিডি ইজ ইকাল টু কত হবে না 2.5/1, তার মানে 25/10, তার মানে লিখতে পারি 25/10, তার মানে আলটিমেট 5/2। তাহলে এবি আর সিডি এর রেশিও পেয়ে গেলাম 5/2। এবি আর সিডি এর রেশিও কত পেয়ে গেলাম না 5/2। এবার আমার নির্ণয় করতে হবে কি না এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও। তাহলে এবি আর সিডি এর লেন্থের রেশিও যদি 5:2 হয়, তাহলে আমি বলবো না এরিয়া অফ ট্রায়াঙ্গেল এওবি বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিওডি ইজ ইকাল টু 5/2 এর হোল স্কোয়ার। 5/2 এর হোল স্কোয়ার তার মানে 25/4 হয়ে যাবে এই প্রশ্নটির কারেক্ট আনসার অপশান এ। এবার প্রশ্ন হচ্ছে কেন এটা হচ্ছে, সেটা সবসময় তোমার জানতে হবে। যেটা আমি সবসময় আমার স্টুডেন্টদের বলে থাকি যে কোনো কিছু আমি যখন করছি তখন সেটা কেন করছি সেটা মাথায় রাখা খুব দরকার। কারণ কি না এওবি ট্রায়াঙ্গেল এবং সিওবি ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার, আর সিমিলার ট্রায়াঙ্গেলের সাইডের রেশিওর হোল স্কোয়ার করলেই আমরা কি পাবো না তাদের এরিয়া রেশিও। এবার প্রশ্ন এটা কেন সিমিলার, দেখো বলা হয়েছে এবি প্যারালাল সিডি। তাহলে এবি প্যারালাল যদি সিডি হয় তাহলে আমি একবার বলতে পারি এসি ভেদক। তাহলে যদি এসি ভেদক হয় তাহলে আমি বলবো এই কোণটির সঙ্গে এই কোণটি সমান, তার মানে বিএও কোণের সঙ্গে ওসিডি কোণ সমান। তাহলে আমি এবিও কোণ ট্রায়াঙ্গেলের এ কোণের সঙ্গে আমি বলতে পারি ডিওসি ট্রায়াঙ্গেলের সি কোণ হচ্ছে সমান। বোঝা গেল। নেক্সট আমি কি বলতে পারি না সিমিলারলি এবি প্যারালাল সিডি আবার বিডি ভেদক। তাহলে বি অ্যাঙ্গেলের সঙ্গে কোন ট্রায়াঙ্গেলের না এবিও ট্রায়াঙ্গেলের বি অ্যাঙ্গেলের সঙ্গে ওডিসি ট্রায়াঙ্গেলের ডি কোণ সমান হয়ে গেল। তাহলে দুটি কোণ যখনই সমান হয়ে গেল থার্ড কোণ তো অটোমেটিক্যালি ইকুয়াল হবে, কারণ একটি ট্রায়াঙ্গেলের তিনটি কোণের যোগফল 180। আর আমি এখানেও দেখতে পাচ্ছি এরা পরস্পর বিপরীত কোণ, তাই তো। যখন দুটো স্ট্রেট লাইন একে অপরকে ইন্টারসেক্ট করে তখন অপোজিট কোণকে আমরা কী বলি বিপরীত কোণ বলে থাকি বাংলায়। আর অপোজিট কোণ সবসময় কী হয়ে থাকে সমান হয়ে থাকে, তাই তো। তাহলে এখানে অপোজিট কোণও কী হবে সমান হবে, তার মানে দুটি ট্রায়াঙ্গেলের তিনটে কোণ সমান হলে আমি তখন তাদের কী বলতে পারি সিমিলার বলতে পারি। আর যখনই সিমিলার বলতে পারি তখন আমি কি বলতে পারি না এদের করসপন্ডিং সাইডের রেশিওর স্কোয়ার করলে আমি পেয়ে যাব এদের এরিয়া রেশিও। আর করসপন্ডিং সাইডের রেশিও তো বলা হয়েছে, দেখো ও কোণের এখানে ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তার মানে এখানে দুটি বিপরীত কোণ তৈরি হয়েছে এবং এরা ইকুয়াল, তাই তো। এবং যেহেতু এরা ইকুয়াল তাদের অপোজিট সাইডের রেশিও আমি পেয়ে গেছি। দেখো এ বি ও ট্রায়াঙ্গেলের এবি সাইডের সঙ্গে ও ডিসি ট্রায়াঙ্গেলের ডিসি এর সাইডের রেশিও বলা হয়েছে কত না 5/2। তাহলে যখনই আমি সিমিলার ট্রায়াঙ্গেলের করসপন্ডিং সাইডের রেশিও জেনে গেছি তখনই এদের হোল স্কোয়ার করলে আমি কী পেয়ে যাবো এদের এরিয়া রেশিও। তাহলে এর রেশিও কত হবে 25:4। এ উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে। সিমিলারলি আর একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যেহেতু এবির সঙ্গে ডিসি হচ্ছে রেশিও পেয়ে গেলাম আমি 5:2। তাহলে যদি এখানে এবি আর ডিসি রেশিও না দেওয়া থেকে আমাকে এও আর ওসির রেশিও দেওয়া থাকতো তখন আমি কি করতাম সেম জিনিস পারফর্ম করতাম। তাহলে আমায় কী মনে রাখতে হবে এর ক্ষেত্রে না যেরকম আমার এবির সঙ্গে সিডির রেশিও জানা ছিল এবং সেটি ছিল 5/2 এবং সেই 5/2 আর কোন কোন সাইডের রেশিও হবে, তার মানে দেখো আমি দেখতে পাচ্ছি দেখো এ কোণের সঙ্গে সি কোণ সমান, এর অপোজিটে কী আছে না ওবি আর সি এর অপোজিটে কী আছে না ওডি, তার মানে এবি বাই সিডি ইজ ইকাল টু ওবি বাই ওডি ইজ ইকাল টু সিমিলারলি এখানে বি কোণের সঙ্গে এখানে ডি কোণ সমান, বি এর অপোজিটে কে আছে ও এ আর ডি এর অপোজিটে কে আছে ও সি, তার মানে এদের রেশিও সমান হবে এবং এদের প্রত্যেকের রেশিও হবে 5/2, কারণ এখানে এবি আর সিডি বা ডিসি রেশিও কত বলা হয়েছে 5/2। এবং এই জিনিসটাও তোমাকে খুব ভালো করে জানতে হবে, এটাও কিন্তু জানা কিন্তু খুব দরকার। কোশ্চেন নাম্বার 9-এ বলা হয়েছে দ্য এরিয়াস অফ টু সিমিলার ট্রায়াঙ্গেলস ট্রায়াঙ্গেল পি কিউআর অ্যান্ড ট্রায়াঙ্গেল XYZ আর 12.96 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড 635.04 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে কি আমার জন্য দিয়ে দেওয়া হয়েছে না দুটি সিমিলার ট্রায়াঙ্গেল বলা হয়েছে। কী ধরনের ট্রায়াঙ্গেল না সিমিলার ট্রায়াঙ্গেল, মাইন্ড ইট। এবং সিমিলার ট্রায়াঙ্গেল দুটোর নাম হচ্ছে PQR এবং XYZ। এদের ইন্ডিভিজুয়াল এরিয়া বলা হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে PQR ট্রায়াঙ্গেলের
কিউআর সাইডের ভ্যালু হচ্ছে 2.9 সেন্টিমিটার, তাহলে এক্স ওয়াই জেড ট্রায়াঙ্গেলের ওয়াই জেড সাইডটির লেন্থ কত হবে সেটাই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে যেটা আমার জানতে হবে যে ফর সিমিলার ট্রায়াঙ্গেল আমরা কি পাই না, তাদের যদি করসপন্ডিং সাইডের রেশিও আমার জানা থাকে, তাহলে সেই সাইড রেশিওকে যদি আমরা কী করে দিই না স্কোয়ার করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাই না এরিয়া রেশিও পেয়ে যাই। তাহলে সাইড রেশিওকে স্কোয়ার করলে আমরা কি পাই, এরিয়া রেশিও পাই। আর যদি আমার কাছে এরিয়া রেশিও দেওয়া থাকে তখন আমি কি করে সাইড রেশিও পাবো না, সাইড রেশিওকে স্কোয়ার করে পাচ্ছি এরিয়া রেশিও। তাহলে এরিয়া রেশিওকে আমি যদি স্কোয়ার রুট করে দিই তাহলেই পেয়ে যাবো সাইড রেশিও। ব্যাস এটুকু জিনিস আমার মাথায় রাখলেই এই ধরনের অঙ্কের সমাধান করতে আমাদের 2 সেকেন্ড লাগবে। তাহলে দেখো এখানে ট্রায়াঙ্গেল পি কিউ আর আর ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড, এদের কী দেওয়া হয়েছে, এরিয়া রেশিও দেওয়া হয়েছে। পি কিউ ইন্ডিভিজুয়াল এরিয়া দেওয়া আছে, সেখান থেকে আমি এরিয়া রেশিও পেয়ে যাবো। পি কিউ আর এরিয়া কত না 12.96 সেন্টিমিটার স্কোয়ার, আর এক্স ওয়াইজের এরিয়া হচ্ছে 635.04 সেন্টিমিটার স্কোয়ার। আর এদের রেশিও যখন নির্ণয় করবো তখন দেখো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ডান দিক থেকে 2 ঘরে বোথ কেস আছে, তাহলে আমি কী করলাম পয়েন্টকে অমিট করে নিলাম, পয়েন্টের কোনো এখানে ভ্যালু নেই যখন রেশিও করবো। তাহলে 1296 একটি পূর্ণবর্গ সংখ্যা, এবং আমরা সবাই জানি যে 36 স্কোয়ার করলে আমরা কী পাই না 1296 পাই। তাহলে এটি 36 স্কোয়ার। আর 63504 এটিও একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কোন সংখ্যা স্কোয়ার করলে 63504 পাবো, বা 63504-এর বর্গমূল কী হবে। দেখো কী করে নির্ণয় করবে, খুব সহজ উপায়, 63504 তোমরা লিখে নাও। দেখো আমরা ডান দিক থেকে প্রথম দুটি সংখ্যা 04কে আলাদা করে নিলাম, আর তারপরে তিনটি সংখ্যাকে আলাদা করে নিলাম। এবার 04-এর মধ্যে ইউনিট ডিজিট কী দেখতে পাচ্ছি 4। এবার তোমরা আমাকে বলো তো যে কোন কোন সংখ্যার স্কোয়ার করলে তাদের ইউনিট ডিজিট 4 আসে। তুমি বলবে দাদা আমি যদি 2 স্কোয়ার করি তাহলেও 4 আসে, আর 8 স্কোয়ার করলে তারও 4 আসে। তার মানে এই সংখ্যাটার বর্গমূল যখন আমরা করতে যাব তখন তার ইউনিট ডিজিট বর্গমূল করার পরে ইউনিট ডিজিট আইদার 2 পাবো অথবা 8 পাবো। এটুকু তোমরা বুঝতে পেরেছি, বলবে হ্যাঁ দেখো তুমি বুঝতে পেরেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি 635 বলো তো এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কী। তাহলে আমরা বলতে পারি যে 635-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 625। আর 625 কোন সংখ্যার স্কোয়ার না 25-এর স্কোয়ার। তার মানে আয়দার সংখ্যাটি 252 হবে অথবা সংখ্যাটি 258 হবে। এবার এদের মধ্যে কোনটা হবে সেটা আমরা কী করে নির্ণয় করব। তাহলে আমি কি দেখলাম 25-এর স্কোয়ার করলে 625 হয়, তাহলে আমার কাজ হবে যে 25-এর সঙ্গে ঠিক এর পরবর্তী সংখ্যা গুণ করা। 25-এর পরবর্তী সংখ্যা কি 26, 25 ইন্টু 26 করে কত হয়, 25 ইন্টু 26 করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা যদি 635-এর থেকে বড় হয়, সেই সংখ্যাটা যদি 635-এর থেকে বড় হয় তাহলে আমি 252-কে আনসার নেব। আর যদি সংখ্যাটি 635-এর থেকে ছোট হয় তাহলে আমি 258-কে নেব। ইজ ইট ক্লিয়ার, বলবে হ্যাঁ একদম ক্লিয়ার। তাহলে 25 ইন্টু 26 করে আমি পাচ্ছি 25-এর স্কোয়ার 625 প্লাস 25 মানে 650। তার মানে 650 আমি দেখতে পাচ্ছি 635-এর থেকে বড়, তার মানে আমার আনসার কী হবে না 252 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তাহলে 258-কে আমি কী করে নিলাম ক্যান্সেল আউট করে নিলাম। তাহলে 63,504-এর বর্গমূল কত হবে না 252। তাহলে আমি পেয়ে গেলাম 252 স্কোয়ার হচ্ছে 63504। তাহলে আমি পেয়ে গেছি কি না এই সংখ্যা আলটিমেট তাদের এরিয়ার রেশিও পেয়ে গেলাম। এরিয়া রেশিও থেকে আমি কী করবো না সাইড রেশিও নির্ণয় করতে হবে, আর সাইড রেশিও নির্ণয় করার জন্য আমায় কী করতে হবে জাস্ট এদের বর্গমূল করে দিতে হবে। তাহলে বর্গমূল করলে কী পাবো না 36 স্কোয়ার থেকে আমি পাবো 36, আর 252 স্কোয়ার থেকে পাবো 252। ব্যাস এবার আমাকে বলো তো 36 আর 252 কি কাটাকুটি যায়, একদম কাটাকুটি যায়। আমরা দেখতে পাচ্ছি 36 ডাইরেক্ট 7 দিয়ে কাটাকুটি চলে 252, তার মানে 1:7 হয়ে গেল সাইড রেশিও। আর এই 1:7-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি করসপন্ডিং সাইড কী দেওয়া হয়েছে না পি কিউআরের করসপন্ডিং সাইড হচ্ছে কিউআর। তার মানে কিউআরের সঙ্গে আমার কার রেশিও নির্ণয় করতে হবে না ওয়াইজেড। তাহলে কিউআর বাই ওয়াইজেড ইজ ইকুয়াল টু কত না 1/7, যেখানে কিউআরের ভ্যালু কত বলা হয়েছে না 2.9। তাহলে 7-এর ভ্যালু কত হবে না 2.9 ইন্টু 7। তাহলে 1 যদি 2.9-এর সঙ্গে সমান হয় তাহলে 7 কার সঙ্গে সমান হবে 2.9 ইন্টু 7, আর 2.9 ইন্টু 7 করলে কত হয় না 203। অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তাহলে 20.3 সেন্টিমিটার হবে ওয়াইজেডের লেন্থ। পরবর্তী প্রশ্নে আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 10-এ।
কি বলা হয়েছে? ইন ট্রায়াঙ্গেল এবিসি এক্স ওয়াই ইজ ড্রন প্যারালাল টু বিসি কাটিং সাইড অ্যাট এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এবিসি একটি ট্রায়াঙ্গেল বলা হয়েছে। আগে এবিসি ট্রায়াঙ্গেল একটু ড্র করে, এই হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল। এবার বলা হয়েছে এবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে বিসি সাইডের প্যারালাল করে একটি স্ট্রেট লাইন ড্র করা হয়েছে। স্ট্রেট লাইনটিকে এক্স ওয়াই নাম দেওয়া হয়েছে। তার মানে এই স্ট্রেট লাইনটি বিসির প্যারালাল করে যে স্ট্রেট লাইনটি ড্র করা হয়েছে সেটা এবিকে এক্স পয়েন্টে কাট করেছে এবং এসিকে ওয়াই পয়েন্টে কাট করেছে। এবার সেটা কোথায় কাট করেছে সেটা আমার জানা নেই, আমি যে কোনো জায়গায় কাট করাতে পারি। তাহলে ধরো আমি ধরলাম এই হচ্ছে আমার এক্স ওয়াই স্ট্রেট লাইন, ঠিক আছে? এটা প্যারালাল হয়নি, একটু ভালো করে চিত্র আঁকা যাক। আমি চিত্র অঙ্কনে খুব একটা পারদর্শী নয়, কিন্তু তবু মোটামুটি একটা প্যারালাল দেখতে একটা কিছু করে দিলাম। তাহলে এই হচ্ছে তোমার এক্স ওয়াই স্ট্রেট লাইন। ওকে, এবার বলা হলো যে বিসির সঙ্গে এক্স ওয়াই প্যারালাল। তাহলে এখান থেকে আমার যেটা প্রথমেই মাথায় আসবে সেটা হচ্ছে যখনই একটি ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো একটি সাইডে প্যারালাল করে আমি একটি স্ট্রেট লাইন অঙ্কন করি, তখন সেই পুরো ট্রায়াঙ্গেলটি দুটো ট্রায়াঙ্গেলে ভাগ হয়ে যায়। কী কী ট্রায়াঙ্গেল তৈরি হলো এখান থেকে? একটি ট্রায়াঙ্গেল আমি দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল এ এক্স ওয়াই, এবং অপর ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল এ বি সি। এবং সবসময় এই দুটি ট্রায়াঙ্গেল কী হবে না সিমিলার হবে। এটুকু তোমাদের মাথায় রাখতে হবে যে এ এক্স ওয়াই এবং এবিসি সবসময় সর্বদা কী হবে? সিমিলার হবে। কেন হবে? কারণ হচ্ছে দেখো এক্স ওয়াই প্যারালাল বিসি, তার মানে বলতে পারি যে এবি ভেদক। তার মানে দেখো এই কোণটি মানে এক্স কোণ বি কোণের সঙ্গে সমান হবে, কারণ কী কোণ? এরা করসপন্ডিং অ্যাঙ্গেল। সিমিলারলি এক্স ওয়াই প্যারালাল বিসি এবং এসি ভেদক, এবং ওয়াই কোণের সঙ্গে কী হবে না সি কোণ সমান হবে, কারণ এরাও হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, এবং এ কোণ তো কি কমন অ্যাঙ্গেল বোথ কেস। তার মানে অবভিয়াসলি এ এক্স ওয়াই এবং এবিসি কী হয়ে যাবে? সিমিলার হয়ে যাবে। এটুকু মাথায় রাখতে হবে। এবং সেখান থেকে আমাদের কী কী জিনিস আসবে? তো যখনই আমরা দেখে নেবো যে দুটি ট্রায়াঙ্গেল সিমিলার, তাহলে এদের সমান কোণের অপোজিট সাইডের রেশিও সবসময় সমান হবে। এটা মাথায় রাখতে হবে যে সমান কোণের অপোজিট সাইডের রেশিও সবসময় সমান হবে। তাহলে সমান কোণ এখানে কী আছে? এক্স কোণের সঙ্গে এ এক্স, আমি কোন ট্রায়াঙ্গেলটাকে নিয়েছি না এ এক্স ওয়াই, এ এক্স ওয়াইয়ের এক্স কোণের সঙ্গে বড় ট্রায়াঙ্গেলের বি কোণ সমান। তাহলে এক্স কোণের অপোজিটে কে কোন সাইড আছে? এ ওয়াই। তার মানে এ ওয়াইয়ের সঙ্গে কার রেশিও সমান হবে না বি কোণের অপোজিটে কে আছে না এসি। তার মানে এ ওয়াই বাই এসি ইজিক্যাল টু ওয়াই কোণের সঙ্গে দেখছি সি কোণ সমান। ওয়াই কোণের অপোজিটে এ এক্স ওয়াইয়ের কোন সাইড আছে না এ এক্স। তার মানে এ এক্স বাই কী লিখবো? সি কোণের অপোজিটে কে আছে না এ বি। সিমিলারলি এ কোণের অপোজিটে বড় ছোটো ট্রায়াঙ্গেল, প্রথমে আমি এ এক্স ওয়াই নিচ্ছি। তাহলে এই যে ট্রায়াঙ্গেলকে প্রথমে লিখেছি তার সাইড প্রথমে নেবো। তাহলে এ এক্স ওয়াইয়ের এ কোণের অপোজিটে কে বসে আছে? এক্স ওয়াই। সিমিলারলি এ কোণের অপোজিটে বড় ট্রায়াঙ্গেলের কোন সাইড বসে আছে না বিসি। তাহলে এই স্টেটমেন্টটি তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট অ্যাজাম্পশন। সেকেন্ড অ্যাজাম্পশন যেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি লিখতে পারি যে এ এক্স বাই বি এক্স ইজিক্যাল টু অলওয়েজ এ ওয়াই বাই সি ওয়াই হবে। এটি একটি স্পেশাল কেস যদি আমি ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো একটি থার্ড সাইডের প্যারালাল করে একটি স্ট্রেট লাইন ড্র করি। তাহলে এই দুটি জিনিস কিন্তু আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে এই ধরনের প্রবলেমের সলিউশনের ক্ষেত্রে। কারণ যদি আমাকে কোনোভাবে এই থার্ড সাইড মানে এক্স ওয়াই আর বিসিকে ইনভলভ না করে, যদি আমার কোনোভাবে এ এক্স এবং এ বির ভ্যালু দিয়ে দিল এবং সেখান থেকে এ ওয়াইয়ের ভ্যালু দিয়ে দিল আর আমাকে এসির ভ্যালু নির্ণয় করতে দিল, তাহলে আমি জাস্ট এই ফর্মুলা দিয়েই আমি সব প্রশ্নের সমাধান করতে পারবো। আমাকে এই ফর্মুলা ইউজ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এই স্টেটমেন্টটি ইউজ করার কোনো দরকার নেই। আমি জাস্ট এই স্টেটমেন্ট দিয়ে এই এক্সামিনেশন থেকেই আমি ভ্যালু নির্ণয় করতে পারবো, ঠিক আছে? কিন্তু যখন আমার কাছে এক্স ওয়াই আর বিসির রেশিও দেওয়া থাকবে তখন আমি এই অ্যাজাম্পশনটি ইউজ করব। এটা মাথায় রাখতে হবে, ব্যাস, আর কিছু ভাবার দরকার নেই। দেখো এবার প্রশ্নে চলে আসি। প্রশ্নে কী বলা হয়েছে না এই এক্স ওয়াই যে স্ট্রেট লাইনটি ড্র করা হলো সেটা এবিকে এক্স পয়েন্টে এবং এসিকে ওয়াই পয়েন্টে কাট করেছে। এটা বলা হয়েছে কাটিং সাইড অ্যাট এক্স অ্যান্ড ওয়াই, ওয়ার এবি ইজ ইকাল টু 54। এবি সাইডের লেন্থ বলা হয়েছে কত না 54 না 5.4, এবং বিসি ইজ ইকাল টু 7.2। খুব ভালো কথা, বিসির লেন্থ বলা হয়েছে 7.2। আর কি বলা হয়েছে? বিএক্স ইজ ইকাল টু 3, বিএক্স বলা হয়েছে 3। তাহলে যদি বিএক্স 3 হয়, আমি জানি বিএক্সের ভ্যালু এখানে কোনো জায়গায় লেখা নেই, বিএক্সকে আমার দরকার নেই, বিএক্সকে এখানে লাগছে, কিন্তু আমার নির্ণয় করতে হচ্ছে কার ভ্যালু? ভালো করে দেখো, আমার নির্ণয় করতে হচ্ছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ এক্স ওয়াই। আমাকে এক্স ওয়াই এর লেন্থ নির্ণয় করতে হবে। তাহলে আমি বলেছি যখনই এক্স ওয়াই আর বিসির লেন্থ আমাকে নির্ণয় করতে হবে, যখনই এরা ইনভলভ থাকবে তখন আমাকে একে ইউজ করলে হবে না,
ঠিক আছে, আমাকে কি ইউজ করার কোনো দরকার নেই, আমি ডাইরেক্ট এখানে চলে আসবো। তাহলে আমি দেখতে পাচ্ছি না এবির লেন্থ বলা হয়েছে 5.4 আর বিএক্সের লেন্থ 3, তাহলে আমাকে বলো তো এক্সের লেন্থ কত হবে? না 5.4 মাইনাস 3, আর 5.4 মাইনাস 3 করলে কত হবে? না 2.4, তাই তো? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে আমি ডাইরেক্ট লিখে দেবো কি? না 2.4। আচ্ছা, তাহলে আমি এক্সের লেন্থ কত লিখলাম? না 2.4। আশা করি তোমরা বুঝতে পেরেছো? বলবে হ্যাঁ একদম বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এবার আমি কি লিখতে পারি? না এক্স বাই এবি, আমি লিখতে পারি এক্স বাই এবি, তার মানে 2.4 বাই 5.4 ইজিক্যাল টু এক্স ওয়াই বাই বিসি, ইজিক্যাল টু এক্স ওয়াই বাই বিসি মানে 7.2। ব্যাস, তাহলে আমাকে এক্স ওয়াই লেন্থ নির্ণয় করতে হবে, এখান থেকে আমি এক্স ওয়াই লেন্থ আরামসে পেয়ে যাবো। দেখো কাটাকুটি হচ্ছে, হ্যাঁ বলবে 5.4 আর 7.2 পয়েন্ট আমরা উড়িয়ে দিলাম, 54 আর 72 কাটাকুটি যাচ্ছে, দিয়ে যাচ্ছে 54 আর 72, তুমি বলবে 9 দিয়ে যাচ্ছে, 9 6 54, 18 দিয়ে যাচ্ছে, 18 3 54, 18 4 72, আর এখান থেকে 3 আর 2.4 0.8, আর 0.8 ইন্টু 4 করলে হয় 3.2, তার মানে এক্স ওয়াই লেন্থ কত হলো? না 3.2। অপশান ডি হয়ে গেল আমার কারেক্ট আনসার। তো আমি আলটিমেট তোমাদের প্রশ্নের সলভ তো করাচ্ছি, ঠিক আছে, তার সঙ্গে যেটা করাচ্ছি কি তোমাদের বেস একদম ক্লিয়ার করাচ্ছি। যদি কোনো নিউ কামারও এই ভিডিওটি দেখে, তারও আলটিমেট সিমিলার ট্রায়াঙ্গেলের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে, যেটা আমার মেন উদ্দেশ্য থাকে আমার ক্লাসে করানোর। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তোমাদের বেস ক্লিয়ার করতে হবে। বেস যত ক্লিয়ার হবে তত তোমরা যত টাফ প্রশ্ন আসুক না কেন তোমরা সেটাকে ট্যাকেল করতে পারবে পরীক্ষায়। আমি বলছি না, একদমই বলতে পারবো না, তোমাদের কেউ বলতে পারবে না যে তোমাদের এই প্রশ্নটাই পরীক্ষায় আসবে, কিন্তু প্যাটার্ন কিন্তু একই ফলো করবে, ঠিক আছে। এবং একটা প্রশ্নের মধ্যে যত রকমের খুঁটিনাটি জিনিস আছে, যত রকমের ডেপথ আছে, যত ডেপথে তুমি যেতে পারবে তত তুমি যাও, এবং সেই ডেপথ থেকে সেখান থেকে যেন কোনো ডাউট তোমার মনে প্রশ্ন না থাকে। যখন তোমার মনে আর একটাও প্রশ্ন থাকবে না, তখন জানবে যে সেই কনসেপ্টের উপর যে কোনো প্রশ্ন এলে তুমি অনায়াসে পরীক্ষায় সলভ করতে পারবে। তো আমি ভেবেছিলাম যে 15টি করে প্রশ্ন করাবো একটি ক্লাসে, কিন্তু দেখলাম যে এই 10টি প্রশ্নের মধ্যে অনেক কনসেপ্ট শিখিয়েছি, সেগুলো তোমরা একসঙ্গে গ্র্যাব করো। তারপরে নেক্সট ক্লাসে আমি আবারও 10টি প্রশ্ন সলভ করাবো, এবং খুব তাড়াতাড়ি করাবো, আশা করছি 2 দিনের মধ্যেই, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানে শেষ করলাম, চলো গুড বাই।